নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। শুরুতেই একটা কথা একদম পরিষ্কার করে জানিয়ে রাখি, আমাদের আজকের এই পুরো আলোচনাটি কিন্তু পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির মূল হিন্দি সাহিত্য বিচার ক্রান্তিহি একমাত্র উপচারের উপর ভিত্তি করে তৈরি। আজ আমরা এমন একটা জ্ঞানালোকের যাত্রায় বেরোচ্ছি যা শুধু মনকে নয়, আমাদের অস্তিত্বের একদম শেকড়টাকে নাড়িয়ে দেবে। তো চলুন, এই পবিত্র সাহিত্য থেকে আমরা এমন কিছু অমূল্য রত্ন বা শার্প প্ল্যানেট খুঁজে বের করি যা আমাদের জীবনের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের প্রথম শার্প প্ল্যানেট বা অমূল্য রত্নটি কিন্তু একদম স্পষ্ট। এখানে বলা হচ্ছে মানুষের দুঃখ কষ্টের প্রকৃত নিরাময় হল আমাদের চিন্তাধারায় একটি বিপ্লব আনা। একটু ভেবে দেখলে বুঝব এই গভীর সাহিত্যটি আমাদের কি বোঝাতে চাইছে। মানবজাতির এই যে এত গভীর যন্ত্রণা বা হতাশা, এর আসল ওষুধ কিন্তু বাইরের কোনো বস্তু বা জাগতিক সফলতা একদমই নয়। এর সমাধান লুকিয়ে আছে আমাদের ভেতরের চিন্তার আমূল পরিবর্তনের মধ্যে, আর চিন্তার এই বিপ্লবটাই হল আসল মহা ওষুধ। এখানে কায়া এবং চেতনার মধ্যে একটা দারুণ ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। একদিকে রয়েছে কায়া আর অন্যদিকে চেতনা। কায়া বলতে আমরা বুঝি এই বাহ্যিক শরীরটাকে, যার একমাত্র লক্ষ্য হল খাওয়া, ঘুমানো আর কোনো মধ্যে বেঁচে থাকার আদিম সংগ্রাম। সাহিত্যটি আমাদের খুব শক্তভাবে সতর্ক করে যে যদি জীবনটা কেবল এই কায়া বা শরীরের চাহিদার মধ্যেই আটকে থাকে, তবে সেটা আসলে নিছক পশুদের মতো বেঁচে থাকারই নামান্তর। এটা একটা বাহ্যিক বিভ্রম ছাড়ার কিছুই নয়। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে চেতনা, যা হলো আমাদের প্রকৃত সত্তা, আমাদের আত্মা এবং উন্নত মানবিক চিন্তাধারার আসল কেন্দ্র। এখান থেকেই আমরা পেয়ে যাই আরও একটি অত্যন্ত শক্তিশালী শার্প প্ল্যানেট। মূল সাহিত্য থেকে নেওয়া এই নির্ভীক উদ্ধৃতিটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি কেবল পেট এবং প্রজননের মধ্যেই সীমাবদ্ধ, সে কুয়োর ব্যাঙের চেয়ে কোনো অংশে উন্নত নয়। কথাটার তীক্ষ্ণতা খেয়াল করুন। এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনে যদি কোনো উচ্চতর উদ্দেশ্য না থাকে, আর আমরা যদি শুধু বেঁচে থাকার তাগিদেই জীবনযাপন করি, তবে আমরা আসলে একটা অর্থহীন চক্রের মধ্যেই চিরতরে বন্দী হয়ে পড়ি। তো এখন প্রশ্ন হল, মানুষের এই অন্ধকারে পতন বা মানসিক অবনতির আসল লক্ষণগুলো কি কি? মূলত এর তিনটি প্রধান লক্ষণ রয়েছে। প্রথমটি হল বুদ্ধিবৃত্তিক দাসত্ব, দ্বিতীয়টি হল বিষাক্ত আধুনিক সাহিত্য এবং তৃতীয়টি অন্ধবিশ্বাস ও কুসংস্কার। শতাব্দীর পর শতাব্দী ধরে কিভাবে এই নিম্নমানের বিকৃত সাহিত্য এবং যুক্তিহীন অন্ধবিশ্বাসগুলো খুব সুপরিকল্পিতভাবে আমাদের বুদ্ধি, চেতনা আর স্বাধীন চিন্তাশক্তিকে ধ্বংস করে দিয়েছে, এটা তারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। এবার আমাদের নিজেদের কাছে একটা খুব গভীর প্রশ্ন রাখা প্রয়োজন। কেবলমাত্র খাওয়া, বেঁচে থাকা আর অন্ধভাবে পুরনো প্রথাগুলো অনুসরণ করে চলাই কি সত্যি মানব জীবন? এই প্রশ্নটা কিন্তু এক মুহূর্তের জন্য হলেও আমাদের থমকে দাঁড়াতে আর ভাবতে বাধ্য করে। পশুর মতো বেঁচে থাকার এই যে আদিম সমস্যা, এটা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই মানসিক অবনতির পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা এখন ভীষণ জরুরি। ইতিহাসের পাতা উল্টালে একটা বিশাল সংখ্যা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, 1000 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মূল সাহিত্যটি নির্দেশ করছে যে সমাজ দীর্ঘ 1000 বছরের বুদ্ধিবৃত্তিক দাসত্বের শিকার হয়েছিল। এই দীর্ঘ আর অন্ধকার সময়ে সমাজের মানুষ চরম ভীরু ও অবদমিত হয়ে পড়েছিল। কিন্তু কেন জানেন? এর কারণ বাইরের কোনো অস্ত্র বা আক্রমণ ছিল না, বরং মানুষের চিন্তার প্রক্রিয়াটিকেই ভেতর থেকে দূষিত আর বিকৃত করে দেওয়া হয়েছিল। স্বাধীন চিন্তার ক্ষমতা হারিয়ে গোটা সমাজটাই যেন পুরোপুরি পঙ্গু হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে ইতিহাসে দুটো প্রধান শোষণের ব্যবস্থার কথা উঠে আসে। একটা হলো পাণ্ডাবাদ আর অন্যটা সামন্তবাদ। পাণ্ডাবাদ বলতে বোঝায় অন্ধবিশ্বাস এবং ধর্মান্ধতার মাধ্যমে শোষণ, আর সামন্তবাদ হল রাজতন্ত্র এবং সামন্ত প্রভুদের ক্ষমতার দাপটে শোষণ। মূল উৎসটি অত্যন্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখায় যে এই উভয় ব্যবস্থাই কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। এরা বিদ্রোহ এবং ন্যায়ের দাবিকে রুখে দেওয়ার জন্য সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে বুদ্ধিবৃত্তিকভাবে অবদমিত করে রেখেছিল, যাতে সাধারণ মানুষ কখনো প্রশ্ন করতে না শেখে। সেই দূষিত বুদ্ধির কিছু চরম অসারতা শুনলে সত্যি অবাক হতে হয়। যেমন ধরুন, স্রেফ কুসংস্কারের বশবর্তী হয়ে হাজার হাজার মাইল ভ্রমণ করা, অথবা জ্যোতিষশাস্ত্রীয় ভয়, ওই যে মঙ্গল, রাহু বা চন্দ্রের ক্ষতিকর প্রভাবের কথা বলে খামোখা প্রচুর অর্থ নষ্ট করা।
এমনকি অনৈতিক পথে চললেই বোধহয় দ্রুত সম্পদ আসে, এমনটাও বিশ্বাস করা শুরু হয়েছিল। সাহিত্য থেকে পাওয়া এই নির্দিষ্ট শার্প প্ল্যানেটগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে কিভাবে এই ভিত্তিহীন ধারণাগুলো মানুষের বিপুল সম্ভাবনা এবং শক্তিকে নষ্ট করে দেয় আর গোটা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মানুষের ৯৯% সমস্যার সৃষ্টি হয় সাধারণ কাণ্ডজ্ঞানের অভাব এবং দূষিত চিন্তাধারার কারণে। এটা কিন্তু একটা অমোঘ সত্য। এর মানে দাঁড়ায়, যদি আমাদের মন মহৎ চিন্তাশূন্য হয়ে পড়ে, তবে বিপুল পরিমাণ সম্পদ বা জাগতিক সাফল্য কখনো মানুষের ভেতরের শূন্যতা বা জীবনের দুঃখ কষ্টগুলোকে দূর করতে পারে না। তাহলে এখান থেকে খুব স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন জাগে, তাই না? প্রজন্মের পর প্রজন্ম ধরে দূষিত হয়ে আসা এই মনকে আমরা শেষমেশ কিভাবে নিরাময় করব? এই অসাধারণ এবং গভীর প্রশ্নটাই আমাদেরকে আজকের এই বিশ্লেষণের সবথেকে আকর্ষণীয় অংশে নিয়ে যায়, অর্থাৎ এই দীর্ঘস্থায়ী সমস্যার চূড়ান্ত সমাধানের দিকে। তো চলুন দেখি এই মহৎ সাহিত্যটি আমাদের জন্য ঠিক কী যুগান্তকারী নিরাময় সন্ধান দিচ্ছে। আর সেই চূড়ান্ত সমাধানটি হল বিচার ক্রান্তি বা চিন্তার বিপ্লব। সহজ কথায় এটি হলো আমাদের পাশবিক বা নিচু স্তরের চিন্তা থেকে এক উন্নত মহৎ চেতনায় রূপান্তরিত হওয়ার এক অত্যন্ত গভীর প্রক্রিয়া। সমাজের এই চরম অবক্ষয় রোধ করতে এবং ওই ১০০০ বছরের বুদ্ধিবৃত্তিক দাসত্ব ও দূষিত চিন্তাধারাকে একেবারে সমূলে উৎপাটন করতে এটিই হলো একমাত্র এবং অদ্বিতীয় নিরাময়। এই সাহিত্যে আধ্যাত্মিকতার প্রকৃত উদ্দেশ্য খুব সুন্দরভাবে বলা হয়েছে। এর উদ্দেশ্য হল উচ্চ আদর্শ স্থাপন করা, নিজের স্বার্থপরতার গণ্ডি ভেঙে ফেলা এবং সমগ্র সমাজের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা বলে অনুভব করা। সাহিত্যটি আমাদের শেখায় যে প্রকৃত ধর্ম বা আধ্যাত্মিকতা মানেই কেবল কিছু অন্ধ আচার অনুষ্ঠান পালন করা নয়, বরং এটি হল এমন একটি বিশাল কাঠামোগত ভিত্তি যা তৈরি করা হয়েছিল মানুষকে উচ্চ আদর্শ নিয়ে চিন্তা করতে শেখানোর জন্য। এই বিষয়টা আরও চমৎকারভাবে ফুটে ওঠে এই অমূল্য রত্নটিতে। এখানে বলা হয়েছে মহত্ব সম্পূর্ণরূপে নির্ভর করে আমাদের উন্নত চিন্তাধারার বিন্যাস এবং কাঠামোর ওপর। এটি একটি অসাধারণ শার্প প্ল্যানেট। এটা আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে আমাদের ভেতরের চিন্তার স্তর উন্নত হলে তা আক্ষরিক অর্থেই আমাদের বাইরের বাস্তবতা এবং সমাজে আমাদের ইতিবাচক প্রভাবকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আরও একটি ভীষণ প্রাসঙ্গিক শার্প প্ল্যানেট আমাদের শেখাচ্ছে যে কোনো পেশা যদি উচ্চ দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়, তবে তা সমাজের জন্য এক বিরাট সেবায় পরিণত হয়। কথাটা কিন্তু একদম খাঁটি। এটি প্রমাণ করে যে কেউ ব্যবসায়ী হন, শিক্ষক হন বা সাধারণ কর্মী, কাজ যদি সততার সাথে এবং উচ্চ মানসিকতা নিয়ে করা হয়, তবে তা সমাজের জন্য সত্যিকারের সম্পদ আর নিজের জন্য অপরিসীম ব্যক্তিগত মর্যাদা তৈরি করে। এবার চলুন আমরা সরাসরি কাজের কথায় আসি। জ্ঞানযজ্ঞ বা জ্ঞানের বলিদান হল এমন এক পবিত্র দায়িত্ব যেখানে মহৎ সাহিত্য ছড়িয়ে দেওয়া এবং সমাজের সামগ্রিক চিন্তাধারাকে উন্নত করার জন্য নিজের সময় এবং সম্পদের একটা অংশ উৎসর্গ করা হয়। এই যে চিন্তার বিপ্লবের কথা আমরা বলছি, তাতে সাধারণ মানুষ কিভাবে সক্রিয়ভাবে অংশ নিতে পারে, এটা তারই একটা অত্যন্ত শক্তিশালী এবং ব্যবহারিক দর্শন। এই জ্ঞানযজ্ঞে অংশ নেওয়ার জন্য খুব সাধারণ কয়েকটা পদক্ষেপের প্রয়োজন, যেমন প্রতিদিন মাত্র ১ ঘণ্টা সময় দান করা, আয়ের একটা খুব সামান্য অংশ প্রদান করা এবং মহৎ সাহিত্য নিজে পড়া ও অন্যদের মধ্যে বিতরণ করা। একটু ভেবে দেখলে বুঝব আমরা খুব সহজেই বাজে অভ্যাসের পেছনে প্রচুর অর্থ নষ্ট করে ফেলি, কিন্তু সময় ও সম্পদের একটা সামান্য ভগ্নাংশ যদি এই জ্ঞানযজ্ঞে উৎসর্গ করা যায়, তবে তা একটা ঘুমন্ত এবং দিকভ্রান্ত সমাজকে পুনরায় জাগিয়ে তুলতে পারে। এবার এই বাক্যটি একটু গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। যে বাড়িতে আত্মার জন্য কোনো খাদ্য নেই, তা নিছকই ভূতের বাড়ি। মূল সাহিত্য থেকে নেওয়া এই অসাধারণ শার্প প্ল্যানেটটি আমাদেরকে অত্যন্ত রূঢ়ভাবে মনে করিয়ে দেয় যে বাড়িতে যেমন বেঁচে থাকার জন্য শরীরের খাদ্যের প্রয়োজন হয়, ঠিক তেমনি আত্মার জন্য আধ্যাত্মিক পুষ্টি বা ভালো চিন্তার খোরাক থাকাও কিন্তু সমান অপরিহার্য। আর ঠিক এই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয় ঘরোয়া পাঠাগার বা হোম লাইব্রেরির অপরিসীম গুরুত্ব। ব্যাপারটি হল, ঠিক যেমন একটা রান্নাঘর আমাদের শরীরের বা কায়ার ক্ষুধা মেটায়, তেমনি একটা পারিবারিক পাঠাগার আমাদের মন এবং চেতনার ক্ষুধা মেটায়।
এটা কোনো বিলাসবহুল বস্তু নয়, বরং একটা পরিবারের জন্য এটাই হলো সবচেয়ে বড়, সবচেয়ে প্রকৃত সম্পদ। এটি বাস্তবে প্রয়োগ করার একটা চমৎকার পদ্ধতি হল ঝোলা পুস্তকালয়। এর ধাপগুলো অত্যন্ত সহজ। নিজের ব্যাগে সবসময় ৫ থেকে ২৫টি ভালো ও মহৎ বই রাখা, যাতায়াত বা কাজের সময় মানুষের মধ্যে এই বিষয়ে কৌতূহল তৈরি করা এবং ঘুমন্ত মনগুলোকে জাগিয়ে তুলতে সেই সাহিত্য তাদের সাথে ভাগ করে নেওয়া। যে কোনো জায়গায় যে কোনো মানুষের মধ্যে মহৎ চিন্তা ছড়িয়ে দেওয়ার এটি একটি অসাধারণ এবং ভীষণ কার্যকর কৌশল। এই শার্প প্ল্যানেটটি আমাদের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন করে তোলে। এখানে বলা হচ্ছে ভোট জেতার জন্য যে পরিমাণ একাগ্রতা ও কৌশল ব্যবহার করা হয়, ঠিক একই নিষ্ঠার সাথে আমাদের উচ্চতর সত্যের প্রতি জনস্বার্থ জাগ্রত করতে হবে। এই উক্তিটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই মহান ধারণাগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য ঠিক কতটা তাগিদ আর মিশনারি স্পিরিট প্রয়োজন। এটি আমাদেরকে মানসিক নিষ্ক্রিয়তা থেকে বেরিয়ে এসে সক্রিয় হতে প্রবলভাবে অনুপ্রাণিত করে। শেষমেশ একটা অত্যন্ত শক্তিশালী এবং চূড়ান্ত প্রশ্ন আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা কি আজীবন এই বুদ্ধিভিত্তিক দাসত্বের বন্দী হয়ে থাকব, নাকি নিজেদের ভেতরে সেই চিন্তার বিপ্লব বা বিচার ক্রান্তি প্রজ্বলিত করব? এই প্রশ্নটা আমাদের প্রত্যেককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির এই মূল সাহিত্যটি একবার গভীরভাবে পড়ার এবং এই জ্ঞানালোকের যাত্রায় অংশ নেওয়ার জন্য এটি সত্যিই এক বিরাট অনুপ্রেরণা। আজ এই গভীর বিশ্লেষণের মাধ্যমে আমরা যে দর্শন জানলাম তা শুধু চিন্তা নয়, বরং কাজের মাধ্যমে আমাদের জীবনের দিশা পাল্টে দিতে পারে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। চিন্তার এই বিপ্লব জারি থাকুক।